তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের অনলাইন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি তোমাদেরকে অনার্স প্রথম বর্ষের অ্যানিমাল ডাইভার্সিটি 1 কোর্সটি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক সার্কুলেটরি সিস্টেম অফ ম্যাক্রোবেকিয়াম অর্থাৎ চিংড়ির রক্ত সংবহন তন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। চিংড়ির রক্ত সংবহন তন্ত্র এটি তোমাদের তত্ত্বীয় এবং ব্যবহারিক উভয় কোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় তোমরা চিংড়ির রক্ত সংবহন তন্ত্রের বিভিন্ন অংশ ড্রয়িং করতে গিয়ে ঝামেলায় পড়ে যাও। আজকের লেকচারটি তোমরা একটু গুরুত্ব সহকারে দেখলে আশা করছি তোমরা চিংড়ির রক্ত সংবহন তন্ত্র খুব ভালো মতো বুঝতে পারবে, ইজিলি ড্রয়িং করতে পারবে। চলো আমার অনলাইন ক্লাসে প্রবেশ করি। চিংড়ির রক্ত সংবহন তন্ত্র অনেকগুলো অংশ নিয়ে গঠিত। প্রথমে যদি বলি চিংড়ির রক্ত বর্ণহীন বা এখানে তোমার হিমোগ্লোবিনের পরিবর্তে বিশেষ ধরনের রঞ্জক কণিকা হিমোসায়ানিন উপস্থিত থাকে, যেখানে তাম্র গঠিত শ্বাসরঞ্জক দ্রবীভূত থাকে। রক্ত অক্সিজেনের উপস্থিতিতে উজ্জ্বল নীল বর্ণ ধারণ করে এবং অক্সিজেনের অনুপস্থিতিতে রক্ত বর্ণহীন হয়ে যায়। রক্ত বর্ণহীন হলেও এখানে রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ বিদ্যমান। এছাড়াও রক্তে রয়েছে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। এরপর আসা যাক পেরিকার্ডিয়াম। চিংড়ির হৃৎপিণ্ডটি একটি পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে। পাতলা পর্দা দিয়ে আবৃত থাকায় হৃৎপিণ্ড এবং পেরিকার্ডিয়ামের মাঝখানে একটি প্রকোষ্ঠ সৃষ্টি হয়, যাকে পেরিকার্ডিয়াল সাইনাস বলা হয়। পেরিকার্ডিয়াল সাইনাসের সেই আবরণটিকে বলা হয় পেরিকার্ডিয়াম। এটি অসংকোচনশীল একটি পর্দা। তাহলে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে যে ক্ষুদ্র ছিদ্রপথের মাধ্যমে হৃৎপিণ্ড প্রবেশ করে তাকে বলা হয় অস্টিয়া। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে যে ক্ষুদ্র ছিদ্রগুলো দিয়ে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে তাদেরকে একবচনে অস্ট্রিয়াম এবং বহুবচনে অস্ট্রিয়া বলা হয়। তাহলে পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের বাইরে অবস্থিত পাতলা অসংকোচনশীল একটি পর্দার নাম, যা পেরিকার্ডিয়াল সাইনাস সৃষ্টি করতে সহায়তা করে। এখন যদি হৃৎপিণ্ডের বর্ণনায় আসি, চিংড়ির হৃৎপিণ্ডটি একটি ত্রিভুজাকার পেশিবহুল অঙ্গ, যা বক্ষগহ্বরের পৃষ্ঠদেশ থেকে জনন অঙ্গের উপর অবস্থান করে। ত্রিভুজাকার হৃৎপিণ্ডের সুচালু অংশ সামনে থাকে এবং পিছনের অংশটি বিস্তৃত থাকে, মানে চওড়া থাকে। সামনের অংশটি একটু সুচালু আর পিছনের অংশটি চওড়া। এই সুচালু অগ্র অংশকে বলা হয় অ্যাপেক্স আর পিছনের প্রসারিত অংশকে বলা হয় ভিত্তি প্রান্ত বা বেজ প্রান্ত। এই হৃৎপিণ্ডের উপরে রয়েছে 5 জোড়া ক্ষুদ্র কপাটিকা বা রন্ধ্র। এগুলোকে একবচনে অস্ট্রিয়াম, বহুবচনে অস্ট্রিয়া বলা হয়। অস্ট্রিয়া বা অস্ট্রিয়ামের সাহায্যে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। পেরিকার্ডিয়াল সাইনাস তাহলে কি? পেরিকার্ডিয়াল সাইনাস হচ্ছে হৃৎপিণ্ডের বাইরে অবস্থিত রক্তপূর্ণ একটি প্রকোষ্ঠ। তারপরে আসা যাক বিভিন্ন ধরনের আর্টারি। হৃৎপিণ্ড অগ্র এবং পশ্চাৎ অংশ থেকে অনেকগুলো আর্টারির সৃষ্টি হয়েছে। যে আর্টারিগুলো ড্রয়িং করতে তোমরা ঝামেলায় পড়ে যাও, আমি পরবর্তী স্লাইডে বিস্তারিতভাবে দেখাবো কিভাবে আর্টারিগুলো উৎপত্তি লাভ করে দেহের বিভিন্ন অংশে বিস্তৃত হয়। তারপরে রয়েছে ব্লাড লেকুনি বা সাইনাসেস। চিংড়ির রক্ত সংবহন তন্ত্রে শিরা অনুপস্থিত এবং একই সাথে ক্যাপিলারি বা কৌশিক জালিকা অনুপস্থিত থাকায় রক্ত বিভিন্ন অঙ্গের একেবারে গভীর সন্নিবেশে আসার জন্য কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠের সৃষ্টি হয়েছে। এই ক্ষুদ্র প্রকোষ্ঠগুলো আবার কতগুলো বড় প্রকোষ্ঠে উন্মুক্ত হয়।
এই প্রকোষ্ঠ বা এই গর্তগুলোকেই বলা হয় ল্যাকুনি বা সাইনাস। তাহলে কতগুলো ল্যাকুনি বা সাইনাস আছে যা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাবো। তারপর রয়েছে ব্লাড চ্যানেল। ব্লাড চ্যানেল, রক্ত ফুলকায় আসতে হয় পরিশীলিত হওয়ার জন্য। দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত যখন ফুলকায় প্রবেশ করে তখন কতগুলো চ্যানেলের মাধ্যমে প্রবেশ করে। এদেরকে বলা হয় অন্তর্বাহী ফুলকা চ্যানেল বা অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল চ্যানেল। এরকম 6 জোড়া চ্যানেল রয়েছে। আবার ফুলকায় এসে রক্ত পরিশীলিত হওয়ার পর কতগুলো চ্যানেল দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে ফুলকা থেকে বেরিয়ে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। এদেরকে বলা হয় বহির্বাহী চ্যানেল বা ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল চ্যানেল। আমরা চিত্রে এগুলো দেখতে পাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চিংড়ির রক্ত সংবহনের অংশগুলো কি? রক্ত, পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ড, বিভিন্ন ধরনের আর্টারি বা ধমনী, ব্লাড লেকুনি বা সাইনাসেস এবং ব্লাড চ্যানেল। আর চিংড়ির রক্ত সংবহন তন্ত্রে কোনো শিরা এবং ক্যাপিলারি অনুপস্থিত। চলো আমরা চিংড়ির বিভিন্ন ধরনের আর্টারিস বা ধমনীগুলো দেখে নেই, যেগুলো ড্রয়িং করা নিয়ে তোমরা নানা ধরনের কনফিউশনে ভোগো। প্রথমে আমি ধাপে ধাপে আঁকার চেষ্টা করেছি। প্রথমে আমি হৃৎপিণ্ডকে হালকাভাবে ড্রয়িং করে নিয়েছি। যেমন হৃৎপিণ্ড, তার হৃৎপিণ্ডের সম্মুখ প্রান্তটি একটু সোচালো বা একটু চাপা, এদেরকে অ্যাপেক্স বলা হয়, এবং পশ্চাৎ প্রান্তটি চওড়া, এদেরকে বেজ বা বৃত্তি প্রান্ত বলা হয়। তাহলে বাম অংশটি হচ্ছে অ্যাপেক্স এবং ডান পাশটাকে হচ্ছে বৃত্তি প্রান্ত। হৃৎপিণ্ডের উপরে কতগুলো ছিদ্রপথ রয়েছে? এই ছিদ্রপথকে একবচনে অস্ট্রিয়াম এবং বহুবচনে অস্ট্রিয়া বলা হয়। এরকম ছিদ্রপথের সংখ্যা যদিও 5 জোড়া, আমি উপরে 1 জোড়া দেখিয়েছি। এই ছিদ্রপথ দিয়ে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করবে এবং হৃৎপিণ্ড থেকে রক্ত বিভিন্ন ধরনের বাহিকা বা আর্টারির মাধ্যমে দেহের দিকে বেরিয়ে যায়। আমি এখন বিভিন্ন আর্টারি বা ধমনীগুলো দেখাচ্ছি। যে প্রধান যে ধমনী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিড অপথ্যালমিক ধমনী বা মধ্যমা অপথ্যালমিক ধমনী। মধ্যমা অপথ্যালমিক ধমনীটি হৃৎপিণ্ডের অ্যাপেক্স প্রান্ত থেকে সৃষ্টি হয়ে একেবারে মস্তকের সম্মুখ বরাবর বিস্তৃত থাকে এবং এটি সামনের দিকে গিয়ে দুটি অ্যান্টেনারি ধমনীর শাখার সাথে মিলিত হয় এবং এটি অন্ননালী, কার্ডিয়াক পাকস্থলী এবং মস্তকে বা মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। তাহলে এটি হৃৎপিণ্ডের একেবারে অ্যাপেক্স প্রান্ত থেকে সৃষ্টি হয়ে একেবারে মস্তিষ্কের সম্মুখ বরাবর বিস্তৃত এবং দুই পাশে দুটি অ্যান্টেনারি ধমনীর শাখার সাথে মিলিত হবে। হৃৎপিণ্ডের ঠিক পিছন থেকে, পশ্চাৎ ভাগ থেকে আরেকটি প্রধান ধমনী উৎপত্তি লাভ করে, যাকে বলা হয় সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনী। এটি হৃৎপিণ্ডের পশ্চাৎ ভাগ থেকে শুরু করে একেবারে দেহের শেষ প্রান্ত পর্যন্ত এটি বিস্তৃত থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি দুটি অ্যান্টেনারি ধমনী। তাহলে হৃৎপিণ্ডের সম্মুখ ভাগের দুপাশ থেকে দুটি অ্যান্টেনারি ধমনীর সৃষ্টি হয়ে একেবারে মস্তকের সামনের অংশে বিস্তৃত থাকে, যেটি সামনের দিকে অপথ্যালমিক ধমনীর সাথে মিড অপথ্যালমিক ধমনীর সাথে মিলিত হয়ে একটি স্থানের সৃষ্টি করে, একটু সার্কুলার বা গোলাকার স্থানের সৃষ্টি করে। এই স্থানটিকে বলা হয় সার্কুলার সেফালিকাস। এখন আমরা জেনে নেব মিড পোস্টেরিয়র ধমনী। তো হৃৎপিণ্ডের পশ্চাৎ ভাগের যে ধমনীটি উৎপত্তি লাভ করেছে, এই অংশটি একটু মোটা, আমি ছবিতে হাতে ড্রয়িং করেছি, দেখাতে পারিনি। এই অংশটি একটু মোটা, এই মোটা অংশটিকে বলা হয় মিড পোস্টেরিয়র ধমনী। এটি মোটা এবং খুবই সংক্ষিপ্ত ধমনী।
পশ্চাৎভাগের কিছু অংশ পার হয়ে দুটি প্রধান শাখায় বিভক্ত হয়ে পড়ে। একটি শাখা আমি দেখিয়েছি সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনী, আরেকটি শাখা হচ্ছে স্টার্নাল ধমনী। স্টার্নাল ধমনী, তাহলে হৃৎপিণ্ডের পশ্চাৎভাগ থেকে উৎপত্তি লাভ করা খুবই শর্ট এবং মোটা ধমনীটিকে বলা হয় মিড পোস্টেরিয়র ধমনী। মিড পোস্টেরিয়র ধমনী দেহের পশ্চাৎভাগে একটুখানি বিস্তৃত হয়ে দুটি প্রধান শাখায় বিভক্ত হয়ে যায়। একটি হলো সুপ্রা ইন্টেস্টাইনাল ধমনী, আরেকটা হলো স্টার্নাল ধমনী। স্টার্নাল ধমনীটি দেহের অঙ্কীয় দিকে বিস্তৃত হয়। তো আমি একটু জিনিস বলতে ভুলে গেছি, হৃৎপিণ্ড কিন্তু যেহেতু এটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, ইনভার্টিব্রেট নন কর্ডেড প্রাণী, তাই এর রক্ত সংবহন তন্ত্র কিন্তু দেহের পৃষ্ঠীয় ভাগ বরাবর বিস্তৃত থাকবে। হৃৎপিণ্ড দেহের পৃষ্ঠীয় রেখা বরাবর বিস্তৃত। জাস্ট হলো ওর দেহটাকে যদি সেফালোথোরাক্স এবং অ্যাবডোমেনের সংযোগস্থলে হৃৎপিণ্ডটি অবস্থান করে এবং দেহের পৃষ্ঠীয় রেখা বরাবর রক্ত সংবহনতন্ত্রের প্রধান অংশগুলো বিস্তৃত। তো স্টার্নাল ধমনীটি মিড পোস্টেরিয়র ধমনী থেকে উৎপত্তি লাভ করে দেহের অঙ্কীয় ভাগে চলে যায়, বক্ষীয় বরাবর চলে যায়। অঙ্কীয় ভাগে গিয়ে দুটি প্রধান শাখায় বিভক্ত হয়ে পড়ে। একটি শাখাকে বলা হয় ভেন্ট্রাল অ্যাবডোমিনাল, অর্থাৎ যে শাখাটি উদরের দিকে বিস্তৃত হবে তাকে বলা হয় ভেন্ট্রাল অ্যাবডোমিনাল ধমনী। ভেন্ট্রাল অ্যাবডোমিনাল ধমনী থেকে বিভিন্ন শাখা বক্ষীয় বরাবর বিভিন্ন সেগমেন্টে প্রবেশ করে। আরেকটি শাখা দেহের সামনের দিকে অঙ্কীয় রেখা বরাবর সামনের দিকে বিস্তৃত, তাকে বলা হয় ভেন্ট্রাল থোরাসিক বা অঙ্কীয় বক্ষীয় ধমনী। মাঝখানে যে গোলাকার স্থানটিকে ছিদ্র করে স্টার্নাল ধমনীটি প্রবেশ করেছে একে বলা হয় ভেন্ট্রাল থোরাসিক গ্যাংলিয়নিক পিণ্ড। লাল কালারের যে গোলাকার অংশটি আমি এঁকেছি একে বলা হয় ভেন্ট্রাল থোরাসিক গ্যাংলিয়নিক পিণ্ডকে ছিদ্র করে স্টার্নাল ধমনীটি অঙ্কীয় বরাবর বিস্তৃত হয়। তারপর হৃৎপিণ্ডের অগ্রপ্রান্ত থেকে আরও দুটি প্রধান ধমনী উৎপত্তি হয়ে আপনাকে তাদেরকে বলা হয় পেরিকার্ডিয়াল ধমনী। এই পেরিকার্ডিয়াল ধমনীগুলো পেরিকার্ডিয়াম নামক পর্দায় রক্ত সরবরাহ করে। আরও দুটি ধমনী এখান থেকে উৎপত্তি লাভ করে যাদেরকে বলা হয় হ্যাপাটো প্যানক্রিয়েটিক ধমনী, যা হ্যাপাটো প্যানক্রিয়াস নামক অঙ্গটিতে রক্ত সরবরাহ করে। অ্যান্টেনারি ধমনী থেকে অনেকগুলো শাখা প্রশাখার উৎপত্তি লাভ করে, সেগুলো আমি দেখাবো। যেমন একটি প্রধান শাখা হলো গ্যাস্ট্রিক ধমনী, এটি পরিপাক নালীর বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে। আরেকটি শাখা হচ্ছে ম্যান্ডিবুলার ধমনী, এটি ম্যান্ডিবল বা চোয়ালে রক্ত সরবরাহ করে। আর এই শাখাটি থেকে আরও তিনটি প্রশাখার সৃষ্টি হয় যা বিভিন্ন অ্যাপেন্ডেক্স বা উপাঙ্গতে রক্ত সরবরাহ করে। যেমন অ্যান্টেনাল ধমনী, অ্যান্টেনাতে রক্ত সরবরাহ করে। তারপর রয়েছে রেনাল ধমনী, এটাও হচ্ছে দ্বিতীয় জোড়া উপাঙ্গ অ্যান্টেনা, এখানে রেচনতন্ত্র থাকে, সেখানে রক্ত সরবরাহ করে। অ্যান্টিনিউলার ধমনী, এটি প্রথম জোড়া উপাঙ্গ তে অ্যান্টিনিউলে রক্ত সরবরাহ করে। তাহলে প্রত্যেকটি এই শাখা কিন্তু জোড়ায় জোড়ায়, মানে গ্যাস্ট্রিকের দুটি শাখা রয়েছে, ম্যান্ডিবুলার ধমনী দুটি শাখা রয়েছে, রেনাল অ্যান্টেনাল অ্যান্টিনিউলার এদেরও দুটি করে শাখা রয়েছে। অপটিক ধমনী, এটি যৌগিক চক্ষুতে রক্ত সরবরাহ করে। এবং রোস্টাল, সর্বশেষ রয়েছে রোস্টাল ধমনী, যা রোস্টামে রক্ত সরবরাহ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় এরপর তোমরা ইজিলি ড্রয়িং করতে পারবে। ধীরে ধীরে তোমরা ড্রয়িং করবে, কোনো এবং অংশগুলোর নাম ধীরে ধীরে জেনে নেবে, তাহলে কোনো সমস্যাই হবে না। এখন সুপ্রাইন্টেস্টাইনাল ধমনী থেকে বিভিন্ন ধরনের শাখার উৎপত্তি লাভ করে দেহের সেগমেন্ট বা খণ্ডকগুলোতে রক্ত সরবরাহ হয়। উদরে আমরা জানি 6টি খণ্ডক রয়েছে, এই খণ্ডকে রক্ত সরবরাহ হয় এই সুপ্রাইন্টেস্টাইনাল ধমনীর
বিভিন্ন শাখা থেকে। আবার নিচের দিকে স্টার্নাল ধমনী যে দুটি প্রধান শাখায় বিভক্ত হয়ে গেছে, ভ্যান্ট্রাল অ্যাবডোমিনাল এবং ভ্যান্ট্রাল থোরাসিক, এখান থেকে অসংখ্য প্রশাখার সৃষ্টি হয় তার বিভিন্ন অংশে এইভাবে রক্ত সরবরাহ করে। তাহলে আমরা হার্ট এবং প্রিন্সিপাল আর্টারিস অফ মাইক্রোব্যাকিয়াম সম্পর্কে জেনে নিলাম, তার প্রধান ধমনী এবং হৃৎপিণ্ড সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা লেকুনি, সাইনাস এবং চ্যানেলগুলোর অবস্থান সম্পর্কে ক্লিয়ার হব। তবে এটি যদি চিংড়ির ভিতরে দেখতে চাই তাহলে এর অবস্থানটা অনেকটা এরকম। শিক্ষার্থী বন্ধুরা, লেকুনি, সাইনাস এবং ব্লাড চ্যানেলগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমে আমি এই চিত্রটিতে নিয়েছি ব্লাড লেকুনিকে দেখানোর জন্য। এই লাল চিহ্নিত অংশটি হচ্ছে ব্লাড লেকুনি। তারপরে আমি দেখিয়েছি এই সবুজ চিহ্নিত অংশটি হচ্ছে ব্লাড সাইনাস। আমি প্রধান সাইনাসকে আমি নিয়েছি দেহের অঙ্কীয় বরাবর দুটি সাইনাস রয়েছে, এটাকে বলা হয় ভ্যান্ট্রাল সাইনাস। তাহলে এক জোড়া ভ্যান্ট্রাল সাইনাস দেহের অঙ্কীয় বরাবর অবস্থান করে। তারপর ফুলকাকে ঘিরে বা ফুলকার দুই পাশে রয়েছে ব্লাড চ্যানেলগুলো। নিচের দিকে অবস্থিত হচ্ছে অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল চ্যানেল, যেটি নিচের যে সাইনাসটি দেখেছে ভ্যান্ট্রাল সাইনাস থেকে রক্ত 6টি চ্যানেলের মাধ্যমে ফুলকায় প্রবেশ করবে এবং উপরের দিকে 6টি চ্যানেল দিয়ে, ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল চ্যানেল দিয়ে রক্ত কোথায় চলে যাবে? পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু ক্লিয়ার হয়ে নেই। তাহলে রক্ত সাইনাসে, ভ্যান্ট্রাল সাইনাসে, এই অংশটা হলো ভ্যান্ট্রাল সাইনাস, এখানে আসার পর এই যে একটি প্রধান নালী দেখতে পাচ্ছি, এখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে কোথায় চলে যাবে? ফুলকায় চলে যাবে। এই হলুদ চিহ্নিত অংশ ছিল ফুলকা। তাহলে ফুলকা যে 6টি শাখা দিয়ে প্রবেশ করবে, এই 6টি শাখার নাম হচ্ছে অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল চ্যানেল। এগুলি হচ্ছে চ্যানেল, অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল চ্যানেল। ফুলকায় প্রবেশ করার পর রক্ত অক্সিজেন সমৃদ্ধ হবে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুলকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য আবার 6টি চ্যানেল ব্যবহার করবে। তাহলে ফুলকার উপরের দিকে অংশে রয়েছে আরও 6টি চ্যানেল, যেটি একটি প্রধান নালীর মাধ্যমে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করবে। হৃৎপিণ্ড উপরে যে সাইনাসটি রয়েছে সেটি হলো পেরিকার্ডিয়াল সাইনাস। তা পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত অস্ট্রিয়ার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করবে এবং হৃৎপিণ্ড থেকে রক্ত আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের চারদিকে আর্টারির মাধ্যমে বা ধমনীগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়বে। আর এখানে রয়েছে একটি লেকুনি। যেহেতু ওদের নাই, ক্যাপিলারি অনুপস্থিত থাকায় বিভিন্ন অঙ্গের ঘনিষ্ঠ সংস্পর্শে রক্ত চলে যাওয়ার জন্য এই লেকুনি সাইনাসগুলো ব্যবহৃত হয়। আর চ্যানেল ব্যবহৃত হয় হচ্ছে ফুলকায় রক্ত প্রবেশ করার জন্য এবং ফুলকা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বেরিয়ে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করার জন্য। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধু তোমরা ক্লিয়ার হয়েছ। এখানে যেটি তীর চিহ্নিত দেখি, এটা ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল চ্যানেল। এরকম 6টি চ্যানেলের মাধ্যমে রক্ত কোথায় যাচ্ছে? পেরিকার্ডিয়ামে যাচ্ছে। পেরিকার্ডিয়ামে যে রক্ত হার্টে চলে যাচ্ছে। আর নিচের অংশে রয়েছে অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল চ্যানেল বা অন্তর্বাহী ফুলকা চ্যানেল, যেটি থেকে কোথা থেকে আসলো রক্ত? সাইনাস থেকে আসলো, ভ্যান্ট্রাল সাইনাস থেকে রক্ত আসলো অন্তর্বাহী ফুলকা চ্যানেল বা অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল চ্যানেল। তারপরে সে ফুলকায় গেল, ফুলকায় গিয়ে অক্সিজেন সমৃদ্ধ হলো, অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পর ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল চ্যানেল হয়ে হার্টে চলে গেল, পেরিকার্ডিয়াল সাইনাস হয়ে হার্টে চলে গেল। আর লেকুনির অবস্থান তো আমরা দেখেছি। এটি হচ্ছে সেই ভ্যান্ট্রাল সাইনাস যার কথা বারবার বলছি আমি, আর এটি হচ্ছে সেই লেকুনি। তাহলে তোমরা এগুলোর অবস্থান সম্পর্কে ক্লিয়ার হয়েছে আমি আশা করছি। এখন তোমাদের জন্য ছোট্ট একটি হোমওয়ার্ক আমি রাখছি। তোমরা আমার লেকচারটি ক্লিয়ারলি বুঝতে পারলে কি না তা আমি একটি ছোট্ট হোমওয়ার্কের মাধ্যমে জেনে নেব। সেটি হচ্ছে চিংড়ির রক্ত সংবহনতন্ত্রের পাথওয়েটা। তাহলে পাথওয়েটা আমি একবার বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। তাহলে আমরা যদি শুরু করি পেরিকার্ডিয়াল সাইনাস থেকে, তাহলে পেরিকার্ডিয়াল সাইনাসে কি রয়েছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত রয়েছে। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত অস্ট্রিয়া পথে কোথায় যাবে? হৃৎপিণ্ডে যাবে। হৃৎপিণ্ডে
হৃৎপিণ্ডের সাথে রয়েছে অসংখ্য প্রধান প্রধান ধমনী, সেই প্রধান ধমনীতে চলে যাবে। প্রধান ধমনী থেকে রক্ত কোথায় চলে যাবে? শাখা ধমনীগুলোতে চলে যাবে। শাখা ধমনীগুলো থেকে রক্ত দেহের অঙ্গ এবং উপাঙ্গে চলে যাবে। কিন্তু অঙ্গ এবং উপাঙ্গের কাছে যাওয়ার জন্য কি দরকার? ক্যাপিলারি দরকার। যেহেতু ক্যাপিলারি নাই, তাই এগুলো রক্ত বিভিন্ন ধরনের লেকুনি বা গর্ত ব্যবহার করে অঙ্গের কাছে চলে যাবে এবং অঙ্গে গিয়ে বিভিন্ন কোষে প্রবেশ করার পর ওখানে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে বিভিন্ন কোষে, সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার দেহে হৃৎপিণ্ডে ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য প্রথমে কাকে ব্যবহার করবে? বিভিন্ন ধরনের সাইনাসকে ব্যবহার করবে। সাইনাস, ছোটো ছোটো সাইনাস যাবে। ছোটো ছোটো সাইনাসগুলো দুটি বড় সাইনাসের সাথে মিলিত হবে, এদেরকে বলা হয় অঙ্কীয় সাইনাস। অঙ্কীয় সাইনাস থেকে রক্ত কোথায় যাবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অন্তর্বাহী ফুলকা ধমনীতে, অন্তর্বাহী ফুলকা চ্যানেলে, এদেরকে ইংলিশে বলা হয় অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল চ্যানেল। অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল চ্যানেল হয়ে রক্ত চলে যাবে ফুলকায়। ফুলকায় গিয়ে গ্যাসীয় বিনিময় হবে। আমরা জানি ফুলকায় অক্সিজেনের সাপ্লাই বেশি থাকে। গ্যাসীয় বিনিময় হওয়ার পর ফুলকা থেকে অক্সিজেন গ্রহণ করবে রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেবে ফুলকায়। এখন রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুলকা থেকে বের হয়ে যাওয়ার জন্য বহির্বাহী রক্তনালী বা রক্ত চ্যানেল বা ইফারেন্ট ব্রঙ্কিয়াল চ্যানেলগুলোকে ব্যবহার করবে। সেই ইফারেন্ট ব্রঙ্কিয়াল চ্যানেল পার হয়ে আবার কোথায় চলে যাবে? সাইনাসে চলে যাবে, পেরিকার্ডিয়াল সাইনাসে। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে আবার অস্ট্রিয়া পথে হৃৎপিণ্ডে চলে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই পাথওয়েটা তোমরা একে আমাকে দেখাবে। আশা করছি তোমরা আমার আজকের লেকচার বুঝতে পেরেছো। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লেকচার শেষ করছি। আল্লাহ হাফিজ।